নিজের বউ থাকতেও অন্য মেয়ের প্রেমে হাবুডুবু খায় জাসভিন্দার। কিন্তু কদিন যেতে না যেতেই বাধে বিপত্তি। তার বউ আর গার্লফ্রেন্ড দুজনেই হয়ে যায় একসাথে প্রেগনেন্ট। এবার জাসভিন্দার কি করবে? কাকে রেখে কাকে সামলাবে? আর এই কথা যখন তার বউ আর গার্লফ্রেন্ড জানতে পারবে তখনই বা কি হবে? সেটাই চলুন দেখে আসা যাক আজকের গল্প হ্যাঁ জাওয়ানি তো ইশক হোনা হ্যাতে। প্রথমেই আমরা জাসভিন্দার আর বাণীকে এক ম্যারেজ কাউন্সিলরের অফিসে দেখতে পাই। তারা দুজন 5 বছর যাবৎ বিবাহিত, কিন্তু এখন তারা একে অপরকে ডিভোর্স দিতে চায়। কিন্তু তার আগে কোর্ট থেকে তাদেরকে শেষবারের মতো চেষ্টা করতে বলা হয়েছে। তাই দুজন এই ম্যারেজ কাউন্সিলরের কাছে এসে উপস্থিত হয়েছে। কাউন্সিলর তাদেরকে অনেক কিছু জিজ্ঞেস করে, তারা একে অপরকে ভালোবাসে কিনা, এরকমই বিভিন্ন কথা। তারা জানায় হ্যাঁ, তারা একে অপরকে অনেক ভালোবাসে। কিন্তু তাদের মধ্যে সমস্যা হলো জাসভিন্দার বাচ্চা নিতে চায় আর বাণী সেটা চায় না। সে বলেনি যে সে কখনোই বাচ্চা নিবে না, তবে এই মুহূর্তে সে চায় না, আরো পরে সে চিন্তা করে দেখবে। এই নিয়েই তাদের দুজনের মধ্যে গন্ডগোল বেঁধে যায়। আর বাণী এই সেশনের মধ্যেই রাগ করে উঠে চলে যায়। আর এই সব কিছুর জন্য বেচারি কাউন্সিলরকেই দোষারোপ করতে থাকে সবাই। এখান থেকে দৃশ্য চলে যায় অতীতে। বাণী আর জাসভিন্দারের ভালোবাসা কিভাবে শুরু হয়েছিল আমাদেরকে সেটা দেখানো হয়। একদিন বাণী তার বান্ধবীদেরকে নিয়ে জিপে করে কোথাও একটা যাচ্ছিল, কিন্তু পথের মাঝখানেই জাসভিন্দার তার কার নিয়ে চলে আসে। আর দেখা যায় তাদের কেউই সেখান থেকে সরছিল না, কেউ 1 ইঞ্চি পেছনে সরতে রাজি না। জাসভিন্দার তো ভাবে যে সে জিত দেখিয়ে বাণীর সাথে জিতে যাবে, কিন্তু বাণী তো ছিল অন্য লেভেলেরই মেয়ে। সে এতটাই স্পিডে গাড়ি চালায় যে এক ধাক্কায় জাসভিন্দারের গাড়ি সাইড করে সেখান থেকে বেরিয়ে যায়। জাসভিন্দার তো এসব দেখে একেবারেই অবাক হয়ে যায়। অন্য কেউ হলে জাসভিন্দার এখানে রাগ করত, কিন্তু বাণীর এই অ্যাটিটিউড তার বেশ ভালোই লাগে। এখান থেকে এই দৃশ্য চলে যায় বিচের পাশের একটা ডেস্টিনেশন ওয়েডিং এ, যেখানে সবাই এনজয় করছিল। আর সেখানেই ফটোগ্রাফার ছিল জাসভিন্দার বা জ্যাস আর তার ফ্রেন্ড গুরু। সেখানে জ্যাসের সাথে বাণীর আবারও দেখা হয়। সে তো এখানেও বাণীর সাথে ফ্লার্ট করতে শুরু করে দেয় আর তার সুন্দর সুন্দর ছবি তুলতে থাকে। যাক, এরপরই বাণী সেখান থেকে রেডি হতে চলে যায়। তখনই আমাদের এই বিয়ের বরকে দেখানো হয়। সে বেশ গোলুমলু টাইপের, বেশ কিউট টাইপের, কিন্তু সে তার এই মোটাপা নিয়ে বেশ ইনসিকিউর ফিল করছিল। কিন্তু জ্যাসের মোটিভেশনে সে ভীষণ খুশি হয়ে যায় আর আবারও তার কনফিডেন্স ফিরে পায়। তো তখনই জ্যাসকে বলা হয় ওদিকে তো ব্রাইড রেডি হয়ে গেছে, তারও ছবি তোলো। জ্যাসও তখন ছবি তুলতে চলে আসে। সেখানে সে একজনকে জিজ্ঞেস করলে সে জানায় ব্রাইড তো ওই দিকে। সেদিক থেকে তখন বাণী নেমে আসছিল, তাই তারা ভাবে এটা নিশ্চয়ই বাণীরই বিয়ে। এইসব জানতে পেরে জ্যাস তো ভীষণ চিন্তায় পড়ে যায়। সে বাণীর কাছে ছুটে যায় আর তাকে বলতে থাকে কোথায় তুমি আর কোথায় ওই ছেলে? বাণী বলে কেন, সে তো বেশ কিউট। তখন জ্যাস বলতে থাকে কিউট তো বালরাজের ছেলেও। বাণী জিজ্ঞেস করে বালরাজ সেটা আবার কে? জ্যাস বলে কেন, আমার বাবা। বুঝুন কি অবস্থা। যাই হোক, তো বাণী তখন তাকে এটা সেটা বলে সেখান থেকে চলে যায়। জ্যাস তো এরপর তার ফ্রেন্ডের সাথে এসব নিয়ে আলোচনা করতে থাকে যে আমার ভাগ্যে কি আর প্রেম জুটবে না। আমার এই লাভ স্টোরি ছিল দুনিয়ার সবচেয়ে ছোট লাভ স্টোরি। শুরু হওয়ার আগেই তো শেষ হয়ে গেল। আর দেখ আমি কত সুন্দর, আমি কত কিউট, তারপরেও আমাকে পছন্দ করলো না। এভাবেই সে একের পর এক বকবক করতেই থাকে। তখনই তার ফ্রেন্ড গুণ্য তাকে বলে তুই কি জানিস বিয়ের পরে এরা নাকি 15 দিনের জন্য হানিমুনেও যাবে, বুঝতে পারছিস? এই কথা শুনে তো জ্যাস এবার ঠিক করে নেয় যে সে এই লোককে শায়েস্তা করবে, হানিমুনের 12টা বাজাবে। তাই সে এবার চলে আসে ভলিবল খেলতে আর একের পর এক বল মেরে বরের অবস্থা খারাপ করে দেয়। তখনই দেখা যায় তার আসল ব্রাইড ছুটে চলে আসে তার কাছে, অর্থাৎ জ্যাসরা ততক্ষণ ভুল বুঝছিল। আর এসব দেখে জ্যাস তো এবার ভীষণ খুশি হয়ে যায়। সে ভাবতে থাকে তার মানে তার চান্স এখনো আছে। তাই সে আর তার ফ্রেন্ড মিলে ডান্স করতে থাকে। আচ্ছা, এখানে একটু বলে রাখি, সেই সময় জ্যাস যখন বাণীর সাথে কথা বলছিল তখন বাণী ভেবেছে সেই বাচ্চা ছেলেটার কথা বলছে যে তার ছবি তুলছিল। আর জ্যাস তো ভেবে নিয়েছে যে বাণী তার বরের কথা বলছে। যাক, এখন তো সব ভুল ভেঙেই গেছে। তো এরপর দেখা যায় বাণী একটা জায়গায় বসে ড্রিঙ্ক করছিল। তখনই সেখানে এসে উপস্থিত হয় জ্যাস আর মিথ্যা মিথ্যা ফোনে কথা বলার ভান করে বলতে থাকে মা তোমার জন্য বউ পেয়ে গেছি। এরপরে সে বাণীর অনেক অনেক প্রশংসা করতে থাকে। বাণীও শেষে হাসি দিয়ে সেখান থেকে চলে যায়। এতে তো জ্যাস ভীষণ খুশি হয়ে যায়, অর্থাৎ সেও এতক্ষণে তাকে পছন্দ করে ফেলেছিল। যাক, এরপরে শুরু হয়ে যায় সঙ্গীতের অনুষ্ঠান। সবাই মিলে নাচ গান করতে থাকে। সেখানে জ্যাস এসেও বাণীর সাথে বেশ ডান্স করে। দুজনে এই পুরো প্রোগ্রামটা অনেক বেশি এনজয় করতে থাকে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দৃশ্য চলে যায় পরবর্তী দিন। জ্যাসের ফ্রেন্ড তাকে বলতে থাকে বাহ, তোর তো এবার হয়েই গেল, খুব গান গাচ্ছিলি, নাচছিলি, তাই না? জ্যাস বলে আরে না রে, এখনো তেমন কিছু হয়নি,
কিন্তু হতে পারে। তখন তার ফ্রেন্ড বলে আমার মনে হয় না ওই মেয়ে পড়বে। আর তখনই দেখা যায় ভানি হাতে একটা ড্রিঙ্কস এর বোতল আর দুটো গ্লাস নিয়ে তার দিকে এগিয়ে আসছিল। এটা দেখার সাথে সাথে জ্যাস তো ভীষণ খুশি হয়ে যায় আর এক লাফ দিয়ে দৌড়ে তার কাছে গিয়ে হাজির হয়। এরপর তারা দুজন মিলে জমিয়ে ড্রিঙ্ক করতে থাকে। এর মধ্যেই জ্যাস তাকে জানায় যে সে তাকে ভালোবাসে আর তাকে বিয়ে করতে চায়। ভানি তখন বলে এভাবে কেউ প্রপোজ করে নাকি, তারপর তুমি এখন ড্রাঙ্ক, তাই এসব হবে না, বাদ দাও। জ্যাস বলে না, আমি একদম হুঁশে থেকেই বলছি, আমি সত্যিই তোমাকে বিয়ে করতে চাই। ভানি জানায় আমার তো একটু সময় লাগবে তাই না। জ্যাস তখন ভেবে চিন্তে বলে আচ্ছা যাও, তোমাকে 1 ঘন্টা সময় দিলাম, এর মধ্যেই তুমি আমাকে ডিসিশন জানাও। এরপরই তো সে তাকে বারবার বিয়ের জন্য বলতে থাকে। কিন্তু দেখা যায় সকাল থেকে রাত হয়ে যায়, ভানির তো কোনো দেখা নেই। আর ওদিকে তো জ্যাস পণ্ডিতকে নিয়েও রাজি ছিল। তো এখানে আমরা আরেকটা কথা জানতে পারি, এখানে যার বিয়ে হচ্ছে সে হলো এই বাড়ির ছোট মেয়ে আর ভানি হচ্ছে এই বাড়ির বড় মেয়ে। তাই জ্যাসের মতে ছোট বোনের বিয়ের থেকে বড় বোনের বিয়েটা আগে হওয়াই ভালো না। এই সব কিছুতে ভানিও এক সময় রাজি হয়ে যায় আর চলে আসে জ্যাসকে বিয়ে করতে। আর নাইট স্যুটেই তাদের 7 পাকে ঘুরে বিয়েটাও কমপ্লিট হয়ে যায়। এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। কোর্টের জাজও তাদের এই গল্প শুনে বেশ এক্সাইটেড হয়ে যায় আর বলতে থাকে এরকম প্রেম কাহিনী আগে কখনো শুনিনি আর এরকম বিয়ের কাহিনীও শুনিনি। তো এরপর কি হলো, ভানির মা বাবা কি মেনে নিয়েছিল? জ্যাস জানায় না, তার মা বাবা তো জানার পর আমাকে একের পর এক চড় মেরেছে, ওর ভাগের মারটাও আমিই খেয়েছি। এরপর ওর পরিবারের লোক ওর সাথে সব সম্পর্কও শেষ করে দেয়। কিন্তু যত যাই হোক না কেন আমি ওর সাথে ছিলাম আর এখনো আছি। জাজ সাহেব তখন ভানিকে জিজ্ঞেস করে যে তুমি জ্যাসের থেকে ডিভোর্স কেন চাইছো, ও করেছেটা কি? ও কি তোমার সাথে উল্টোপাল্টা কিছু করেছে? তোমাকে কেউ মারধর করে? ভানি সবকিছুতেই না বলে। তখন জজ সাহেব জিজ্ঞেস করে তাহলে তোমার প্রবলেমটা কি মা? ভানি তখন বলে জ্যাজ সবসময় শুধু আমার কাছে বাচ্চা চায়, সেটাই তো আমি চাই না। আর তখন জ্যাজ বলে আমি এই 5 বছরে কত কিছু সহ্য করেছি জানেন। যখনই তার কাছাকাছি যেতে গিয়েছি তখনই একটা প্যাকেট হাতে তুলে দিয়েছে। আমার একটা বাচ্চার খুব শখ আর আমি যাকে ভালোবাসি তার কাছ থেকে একটা বাচ্চা চাওয়া কি আমার খুব অপরাধ? ভানি তখন বলতে থাকে দেখুন, একটা পারফেক্ট বাচ্চার জন্য একটা পারফেক্ট মায়ের খুব দরকার, কিন্তু বর্তমানে আমি একটা বড় কোম্পানির সিইও, আমার এখন ফোকাস সব সেই দিকে। আমি এখন কোনোভাবে একটা বাচ্চাকে লালন পালন করতে পারবো না, তাই আমি আগে মানসিক আর শারীরিক ভাবেও একটা বাচ্চা নেওয়ার জন্য প্রস্তুত হতে চাই, তবে এখনই না। কিন্তু তারপরেও জ্যাস আমার সাথে সব সময় জোর জবরদস্তি করে বাচ্চা নেওয়ার জন্য, আর এই কারণেই আমি তাকে ডিভোর্স দিতে চাই। এভাবে আমি আর পেরে উঠছি না, আমার পক্ষে সম্ভব না। আমরা একে অপরকে ভালোবাসলেও এই একটা ব্যাপারের জন্য আমাদের মধ্যে দূরত্বের সৃষ্টি হয়েছে। এই সবকিছু শুনে জজ সাহেব বলে ঠিক আছে, আপনাদেরকে আপাতত 6 মাসের সময় দেওয়া হলো। এই 6 মাস আপনারা আলাদা থেকে ভাববেন যে আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন সেটা সঠিক নিয়েছেন কিনা। বিশেষ করে ভানি আপনাকে বলছি। যাক, এরপরে দৃশ্য চলে আসে রাতের বেলা। ভানি তার সবকিছু গুছিয়ে নিচ্ছিল, তবে জ্যাস তখন তাদের দুজনের ছবি দেখে অনেক ইমোশনাল হয়ে যায়। ভানি তখন তাকে বোঝানোর চেষ্টা করে যে দেখো, লাইফে অনেক কিছুই হতে পারে, সেই জন্য এতটা ভেঙে পড়লে চলবে না। তবে হ্যাঁ, তুমি আমার লাইফের সবচেয়ে ভালো পার্ট, যাকে আমি কখনো ভুলতে পারবো না। জ্যাস তখন অনেক ইমোশনাল হয়ে যায়। এরপরে তারা একে অপরকে জড়িয়ে ধরে আর তখনই জ্যাস খেয়াল করে সেখানে একটা বিয়ারের বোতল রাখা। এটা ঠিক সেই বিয়ারের ব্র্যান্ড যে বিয়ার খেয়ে তারা দুজন একে অপরকে বিয়ে করে নিয়েছিল। তাই আজও তারা বিদায়ের সময় এই বোতল ওপেন করে এনজয় করতে চায়। এরপর কি হয় সেটা আর দেখানো হয় না। এখান থেকে দৃশ্য চলে যায় 2 মাস পর। আমাদেরকে ইউকে দৃশ্য দেখানো হয়। আমরা একটা মেয়েকে দেখতে পাই, সে তার ফ্রেন্ডের সাথে ডেয়ার খেলছিল। তখনই তার টার্ন আসলে তার ফ্রেন্ডরা তাকে বলে ওই যে সামনে একজন ফটোগ্রাফারকে দেখা যাচ্ছে, তোকে এখন তাকে গিয়ে কিস করতে হবে। কিন্তু সে তো এটা মোটেও করতে চায় না। কিন্তু তারপরে তার হঠাৎ মনে পড়ে অতীতের কিছু ঘটনা। সে বুঝতে পারে এই ছেলেটাকে সে আগেও দেখেছে আর তাকে দেখে বোঝাই যায় সে ছেলেটাকে পছন্দ করে। আমরা দেখতে পাই এটা আর কেউ না, সেই জ্যাস। সে এখানে এসেছিল অন্য একটা কাপলের ফটোশুট করতে। তো এরপরই মেয়েটা হুট করে এসে জ্যাসকে কিস করে বসে। জ্যাস প্রথমে বুঝতে না পারলেও পরবর্তীতে মেয়েটাকে দেখে সে চিনতে পারে। এরপরই দৃশ্য চলে যায় এখান থেকে 1 মাস আগে ঋষিকেশে। তো এখানেও জ্যাস তার মতো করেই ফটোগ্রাফি করছিল। এর মধ্যে দেখা যায় একদল লোক হোয়াইট বোট রাফটিং করছিল, বা বোট রাইডিং বলা চলে। কিন্তু ঠিক তখনই স্রোতের তোড়ে বোটটি উল্টে যায়। তখনই আমরা ওই মেয়েটিকে দেখতে পাই, যাকে আমরা একটু আগেই দেখেছি। সে তো বাঁচার জন্য বারবার চিৎকার করছিল, আর এটা দেখেই জ্যাস ছুটে চলে যায় তাকে বাঁচাতে। এরপরই তাকে একেবারে হিরোর মতো পানিতে লাফ দিয়ে সেখান থেকে বাঁচিয়ে আনে। তবে মেয়েটার হুঁশ আসছিল না দেখে সে তাকে সিপিআর দিয়ে
কোনো মতে হুঁশ ফিরিয়ে আনে। আর তখনই তো মেয়েটা তাকে দেখে ফিদা হয়ে যায়। সেখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। তাকে কিস করতে দেখে তার ফ্রেন্ডরা তো বেশ এক্সাইটেড হয়ে যায়। যাক, এরপরই মেয়েটি জ্যাজকে বলে থ্যাংক ইউ, ওই দিন বলার সুযোগ পাইনি, তাই আজ বলে দিলাম। তবে যাওয়ার সময় মেয়েটি একটা টাকার নোট ফেলে যায়। জ্যাজ তখন বুঝতে পারে না মেয়েটা এমনটা কেন করলো, কিন্তু এরপরই সে খেয়াল করে দেখে মেয়েটি ওই টাকার নোটে একটা ঠিকানা লিখেছে আর তাকে রাত 9টার সময় তার সাথে দেখা করতে বলেছে। এটা দেখে তো সেও ভীষণ খুশি হয়ে যায়। এরপরে দৃশ্য চলে যায় রাতের বেলা বারে, যেখানে ওই মেয়েটি ড্রিঙ্ক করে বেশ এনজয় করছিল আর সবার সাথে পার্টি করছিল। যাক, এরপরে ড্রিঙ্ক করে সে ডান্স ফ্লোরে নেমে একাই ডান্স করতে থাকে আর পুরো ক্লাবকে মাতিয়ে তোলে। তখনই সেখানে এসে হাজির হয় জ্যাজ। সেও নাচের তালে তালে গিটার বাজাতে থাকে। তাদেরকে দেখে বোঝাই যাচ্ছিল তারা একে অপরের প্রতি বেশ ইন্টারেস্টেড। জ্যাজ যখন তার কাছাকাছি যেতে চায় তখনই মেয়েটা তাকে জিজ্ঞেস করে, আগে বলো তুমি সিঙ্গেল কিনা? জ্যাজ বলে, হ্যাঁ আমি তো একেবারে সিঙ্গেল। এই কথা শুনে মেয়েটা বলে, তাহলে ঠিক আছে। এরপরই সে আরেকটা ড্রিঙ্ক করতে যায় আর তখন আবার আর একটা টাকার মধ্যে সে আরো কিছু লিখে সেখান থেকে সরে যায়। জ্যাজ তো তখন ডেসপারেটলি সেই টাকার পেছনে ছোটে আর ওয়েটারের সাথে হাতাহাতি করে সেই টাকা ছিনিয়ে নেয়। সেখানে লেখা ঠিকানা অনুযায়ী রাতের বেলায় সে সেই জায়গায় পৌঁছে যায়। সেখানে গিয়ে বিশাল বাড়ি দেখে জ্যাজ তো বেশ প্রশংসা করতে থাকে, কিন্তু তখনই তার পেছনে একটা কালো কুকুর পড়ে যায় আর তাকে দৌড়ানি দিতে থাকে। শেষমেশ না পেরে সে একটা গাড়ির উপরে উঠে পড়ে, কিন্তু এখান থেকে সে কোথায় যাবে সেটাই তার মাথায় কাজ করছিল না। তখনই তার ছোটবেলার পিটি টিচারের কথা মনে পড়ে। সে তাকে একদিন বলেছিল কুকুর পেছনে পড়লে কি করতে হয়। সে তখন সেই টিচারের কথা মনে করে দৌড়াতে দৌড়াতে সেই বিল্ডিং এর ভেতরেই ঢুকে পড়ে, কিন্তু এখানে এসে সে বুঝতে পারছিল না কোনটা সেই মেয়েটার রুম। তো অনেক খুঁজে শেষমেশ সে ওই মেয়েটার রুমে গিয়ে পৌঁছায় আর তার জামা কাপড় নিয়ে একটু ফিল করতে থাকে আর কি। পুরো ঘর ঘুরে ঘুরে দেখতে থাকে। ঠিক তখনই আবার জসভিন্দারকে ধরে ফেলে রান্ধাওয়া নামের একজন। তার হাতে ছিল একটা বন্দুক। এটা দেখে তো জসভিন্দার ভীষণ ভয় পেয়ে যায় আর সেও জসভিন্দারকে বেশ করে ভয় দেখাতে থাকে যে সে কেন তাদের বাড়িতে এসেছে আর কিভাবেই বা এসেছে। তাকে বেশ শাসাতে থাকে সে। তো এরকম বেশ কিছুক্ষণ চলার পর হঠাৎ করেই সেখানে সেই মেয়েটা চলে আসে। আমরা জানতে পারি মেয়েটার নাম প্রীত আর রান্ধাওয়াকে সে ভাই বলে সম্বোধন করে। অর্থাৎ এই প্রীত হচ্ছে রান্ধাবার বোন। রান্ধাওয়া ছিল বেশ রাগী একজন মানুষ আর বোনের ব্যাপারে সে বেশ সেন্সিটিভ, তাই সে তাকে এতক্ষণ ধরে শাসাচ্ছিল। তো প্রীত সেখানে আসার সাথে সাথেই জসভিন্দার গিয়ে তার পেছনে লুকায় রান্ধাবার হাত থেকে বাঁচতে আর রান্ধাবাকে বলতে থাকে, দেখুন আপনার বোনই আমাকে এখানে আসতে বলেছে, সেই ঠিকানা দিয়েছিল। এই কথাটা শুনে রান্ধাবা তার থেকে জানতে চায় যে বুঝলাম আমার বোন তোকে ঠিকানা দিয়েছে আর তোকে আসতেও বলেছে, তাই বলে তুই সরাসরি ওর বেডরুমে ঢুকে যাবি? তুই ওই ঘরে গিয়ে কি করছিলি? তাও ওর জামা কাপড় নিয়ে। এটা বলেই সে আবারও ওর দিকে বন্দুক তাক করে। তখন প্রীত গিয়ে কোনোভাবে ওর ভাইকে থামায় আর জানায়, ও যে তোমাকে বলেছিলাম না কিছুদিন আগে একটা জায়গায় গিয়ে আমি পানিতে ডুবে গিয়েছিলাম, আমি তো মরেই যাচ্ছিলাম, কিন্তু তখনই এই জসভিন্দার আমাকে সেখান থেকে বাঁচিয়েছিল। ও না থাকলে আমার কি হতো আমি জানি না, ওর জন্যই আজকে আমি জীবিত আছি। তো এত ভালো কিছু শোনার পরেও রান্ধাওয়া ব্যাপারটা কোনোভাবেই মেনে নিতে পারছিল না যে ওর বোনের ঘরে অন্য কেউ ঢুকে গেছে। যদিও সে তার বোনকে বাঁচিয়েছে, তারপরেও তো তার বোনের ঘরে এরকম রাতের বেলা ঢোকার পারমিশন তার নেই। তাই সে এসব নিয়ে বেশ রাগারাগি করতে থাকে। তখন প্রীত অবশ্য তার ভাইকে কোনোভাবে বুঝিয়ে বলে যে সে জসভিন্দারকে ভালোবাসে আর জসভিন্দারও তাকে ভালোবাসে। সে জানায় আমরা বিয়ে করে নিতে চাই ভাই। তো এই সব কথা শোনার পরই ব্যাপারটা বুঝতে পারে রান্ধাওয়া আর এরপরই সে শান্ত হয়। এভাবে দিন কাটতে থাকে। জসভিন্দার তো খুব খুশি ছিল, তার দিনগুলো বেশ ভালোই কাটছিল। একদিন সকালবেলা দেখা যায় জসভিন্দার তার ঘরের মধ্যে গোসল করছিল। মনের সুখে গোসল করে বের হয়ে সে গুনগুন করে গান গাইতে থাকে আর হালকা পাতলা ডান্সও করতে থাকে। ঠিক তখনই তার ঘরের কলিং বেল বেজে ওঠে। জ্যাজ বুঝতে পারে না এই সময় হঠাৎ কে এলো। যাকে এরপর গিয়ে সে দরজাটা খুলতেই একেবারে হতবাক হয়ে যায়, কারণ দরজার ওপারে তো ছিল ভানি। সে তার লাগেজ পত্র নিয়ে হুট করেই এখানে চলে এসেছিল। জসভিন্দার তো তাকে দেখে খুবই অবাক হয়ে যায়, কারণ সে তো চিন্তাও করতে পারেনি ভানি আবারও তার জীবনে আসবে। তাই সে তাকে জিজ্ঞেস করে, কি ব্যাপার, তুমি এখানে কি করছো? ভানি তখন জানায়, কেন আমি আসতে পারি না? আমি কিন্তু এখনো তোমার বউই আছি, তাই এখানে আসার আমার হকও রয়েছে। আমাদের 6 মাস এখনো পার হয়নি, মনে আছে তো? আর আমাদের ডিভোর্সটাও তো হয়নি এখনো। তবে তোমার জন্য একটা খুশির খবর আছে,
এই খবরটা কোনোভাবেই ফোনে দেওয়া যেত না, তাই তো আমি এখানে চলে এসেছি। সরাসরি তোমার সঙ্গে দেখা করে সবকিছু জানাতে এসেছি। ভানির মুখে এসব কথা শুনে খানিকটা শকড হয়ে যায় জ্যাসভিন্দার। সে বুঝতে পারে না যে ভানি কি বলতে চাইছে। ভানি যে কি বলবে সে কিছুই গেস করতে পারছিল না। তারপর ভানি জানায়, শোনো, তুমি গত 5 বছর ধরে যা চাইছিলে সেটাই হয়েছে। আই এম প্রেগন্যান্ট। এই কথা শুনে তো অবাক হয়ে যায় জ্যাসভিন্দার। সে জিজ্ঞেস করে, বাচ্চার বাবাটাকে? এই কথাটা শুনেই তো খানিকটা রাগান্বিত হয়ে যায় ভানি, আর বলতে থাকে, বাচ্চার বাবা আবার কে? তুমি কি সবকিছুই ভুলে গেছো নাকি? তবে দেখা যায় জ্যাসভিন্দার তো কোনো কিছুই মনে করতে পারছিল না যে এসব আবার কখন হলো। তখন ভানি জানায়, মনে করো তো, যেদিন আমরা জজ সাহেবের কোর্টরুম থেকে এসেছিলাম তোমার বাড়িতে, আর আমার কাপড় চোপড় আমি প্যাক করছিলাম, তখন সেখানে একটা লাল পানির বোতল ছিল। সেটা খুলেছিলাম আমরা দুজন, তারপর সেটা একসঙ্গে খেয়েও ছিলাম। আর সেই লাল পানি খেয়েই তুমি আমার সঙ্গে রোম্যান্স করতে শুরু করেছো। প্রথমে অবশ্য আমি সবসময়কার মতো বাধা দেওয়ার চেষ্টা করেছিলাম, কিন্তু পরে আমিও নিজেকে আর কন্ট্রোল করতে পারিনি, আর আমরা দুজন দুজনের কাছাকাছি চলে এসেছিলাম, আর এর ফলশ্রুতিতেই আমি প্রেগনেন্ট হয়েছি। বুঝতে পারলে? এই কথাটা শুনে তো জ্যাসভিন্দারের খুশি হওয়ার কথা, কারণ সে তো এতদিন এটাই চেয়েছে। কিন্তু সে এখন একটুও খুশি হতে পারছিল না, কারণ সে তো অলরেডি মুভ অন করে ফেলেছে। সে তো কখনো চিন্তাও করেনি যে ভানি আবারও তার জীবনে ফিরে আসবে। তাই এখন তার জীবনে নতুন ভাবে প্রীত এসেছে, আর প্রীতের সাথে সে নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছিল। তার মধ্যেই এসব। তাছাড়া প্রীতের ভাই যে সন্ত্রাসী টাইপের, সে যদি একবার এই কথা জানতে পারে যে ভানির সাথে তার বিয়ে হয়েছিল আর এখনো ডিভোর্স হয়নি, তার উপর ভানি প্রেগন্যান্ট, তাহলে তো সে তাদের দুজনকেই গুলি করে মেরে ফেলবে। এখন জ্যাসভিন্দার যে কি করবে সে কিছুই বুঝে উঠতে পারছিল না। ভানি তাকে এটাও জানিয়ে দেয় যে এখন থেকে আমি কিন্তু তোমার সঙ্গেই থাকবো, এই একই বাড়িতে। তখনই জ্যাসভিন্দারের ফোনে একটা কল আসে। দেখা যায় তাকে প্রীত কল দিয়েছে। সে তখন কোনোভাবে কল রিসিভ করে। প্রীত জানায় তাকে আর্জেন্টলি বাড়িতে যেতে হবে। জ্যাসভিন্দার তখন কোনোভাবে বাণীকে এটা ওটা বুঝিয়ে কোন একটা ছুতো দিয়ে বেরিয়ে পড়ে প্রীতের বাড়ির উদ্দেশ্যে। আর কিছুক্ষণের মধ্যেই হাঁপাতে হাঁপাতে সে চলে আসে প্রীতের বাড়িতে, আর এসে জিজ্ঞেস করে কি হয়েছে, কি এমন এমার্জেন্সি যে এইভাবে ডাকলে। তখন প্রীত খুশি মনে তাকে একটা প্রেগন্যান্সি কিট দেখায়। এটা পজিটিভ এসেছে। তবে প্রথমে জ্যাসভিন্দার আবার এই ব্যাপারটা বুঝতে পারে না। সে মনে করে যে সে করোনা টেস্ট করেছে হয়তো। তখন প্রীত বলে, আরে আমি প্রেগন্যান্ট। এই কথাটা শুনে তো ডাবল শক খেয়ে যায় জ্যাসভিন্দার। একদিনে সে দুইটা সন্তানের বাবা হতে চলেছে। সে যে এবার কি করবে কিছুই বুঝে উঠতে পারে না। ওদিকে বাড়িতে সে ভানিকে রেখে এসেছে, সেও ওদিকে প্রেগন্যান্ট, আর এখানে আবার প্রীতকেও সে প্রেগন্যান্ট করে ফেলেছে। দুজনই একসঙ্গে প্রেগন্যান্ট বউ আর প্রেগন্যান্ট প্রেমিকা। এই দুজনকে নিয়ে সে এখন কি করবে? সে এরপর প্রীতকে বলে, আমরা তো প্রোটেকশন ইউজ করেছিলাম, তাহলে এটা কিভাবে হলো? প্রীত জানায় হয়তোবা সেটা ফেল করেছিল, এর জন্যই এমন হয়েছে। কিন্তু প্রীত খেয়াল করে দেখতে পায় জ্যাসভিন্দার কেন যেন খুশি নয়। তাই সে তাকে জিজ্ঞেস করে, সে কি খুশি নয়? জ্যাসভিন্দার বলে, আরে না, আমি তো খুশি। মানে সে খুশি না হলেও উপরে উপরে খুশি হওয়ার ভান করতে থাকে, কিন্তু ভেতরে ভেতরে তো সে চিন্তায় পড়ে গিয়েছিল। একদিকে তার বউ প্রেগন্যান্ট, আরেকদিকে গার্লফ্রেন্ড। এই ব্যাপারটা যখন আবার প্রীতের ভাই জানতে পারবে তখন কি হবে? তো দেখা যায় প্রীতের ভাই অলরেডি তার বোনের প্রেগন্যান্সির ব্যাপারে জেনে যায়, আর তখনই সে তাড়াহুড়ো করে সেখানে চলে আসে। জ্যাসভিন্দারকে সে প্রথমে ভয় দেখায়, কিন্তু পরে আবার সবকিছু মেনেও নেয়। এভাবেই দিনের পর দিন কাটতে থাকে। দৃশ্য চলে আসে 2 মাস পরে। জ্যাসভিন্দার একদিন বাণীকে নিয়ে একটা হাসপাতালে চলে আসে তার চেক আপ করানোর জন্য। সেখানে সবকিছু ভালোভাবেই হয়ে যায়। তারা কাউন্টারে এসে যখন বিল পরিশোধ করছিল তখনই আবার সেই হাসপাতালে চলে আসে। আসলে তারাও এখানে প্রীতের চেক আপ করাতেই এসেছিল। এটা দেখে তো সেখান থেকে তাড়াতাড়ি কেটে পড়ে জ্যাসভিন্দার, আর গিয়ে একটা বাথরুমের মধ্যে লুকায়। এরপর দেখা যায় কিছুক্ষণের মধ্যেই প্রীতেরও বাথরুমে যাওয়ার প্রয়োজন পড়ে। তখন সে বাথরুমে গিয়ে জ্যাসভিন্দারকে দেখতে পায়। সে এখানে কি করছে এই নিয়েই প্রীতের মনে প্রশ্ন জাগে। এরপর সবাই মিলে তাকে জিজ্ঞেস করতে থাকে যে সে এখানে কেন এসেছে। জ্যাসভিন্দার তো কিছু বুঝে পাচ্ছিল না। একটু পরই সে বুদ্ধি করে বলে, তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য আগে থেকেই আমি হাসপাতালে এসে বসে আছি, না হলে আর আমি কেন আসবো হাসপাতালে। তারাও অবশ্য ব্যাপারটা ধরতে পারে না, আর জ্যাসভিন্দারকেই বিশ্বাস করে নেয়।
আর প্রীতও এটাতে ভীষণ খুশি হয়। তারপর প্রীতকে নিয়ে সে আবারও ডাক্তারের কাছে যায় চেক আপ করানোর জন্য। এবার অবশ্য জসভিন্দর মাস্ক পরেছিল যেন তার চেহারাটা বোঝা না যায়, নাহলে ডাক্তার তাকে দেখলে তো চিনে ফেলবে, তখন না জানি কি হবে। তো এভাবেই চেক আপ করতে করতে এক পর্যায়ে কম্পাউন্ডার দেখে ফেলে জসভিন্দরের চেহারা। জসভিন্দর তখন তাকে বাহিরে ডেকে এনে কিছু টাকা পয়সা দেয় আর সবকিছু ম্যানেজ করে ফেলে। তো এরপর এখানকার ডাক্তার প্রীত আর বাণী দুজনকেই সাজেস্ট করে যে যোগা ক্লাসে জয়েন করার জন্য। আর ডাক্তারের কথা শুনে তারা দুজনেই যোগা ক্লাসে জয়েন করে, তাও আবার একই যোগা ক্লাসে। সেখানে তাদের টিচার তাদেরকে একটা গল্প শোনায় যে বাড়িতে স্বামীকে কখনোই মেয়েদের সঙ্গে একা একা ছাড়া যাবে না, তাহলে অনেক বাজে কিছু ঘটে যেতে পারে, হয়তোবা তার সাথেই পরকিয়া করতে পারে আপনার হাজবেন্ড। এই কথাটা আবার প্রীতের মস্তিষ্কেই গেঁথে যায়। সেও ভাবতে থাকে হয়তোবা জসভিন্দর এমন কিছু করতে পারে। এর জন্য তাকে না বলেই প্রীত তার বাড়িতে এসে হাজির হয়। দরজা খুলে তাকে দেখেই তো থতমত খেয়ে যায় জসভিন্দর, কারণ এখানে তো আগে থেকেই বাণী ছিল, তার উপর এখন প্রীত চলে এসেছে। তাদের দুজনের যদি কোনোভাবে দেখা হয়ে যায় তাহলে তো এখানেই মহাভারত হয়ে যাবে। দুজনে মিলে জসভিন্দরের কি হাল করবে সেটা তো সে চিন্তাও করতে পারছিল না। তবে এখানের ব্যাপারটা ছিল খুবই মজাদার। একজন যখন বাইরে আসছিল তখন অন্যজন ভেতরে যাচ্ছিল। আসলে ম্যানশনের মধ্যে অনেকগুলো রুম ছিল, এই জন্য তাদের দুজনের সঙ্গে আর দেখা হয় না। জসভিন্দরও কোনোভাবে সবকিছু ম্যানেজ করে নেয়, কিন্তু প্রীত তো প্রায় সবগুলো রুম চেক করে তারপর বাহিরে আসে, কারণ তার সন্দেহ যাচ্ছিল না। তখনই তাড়াহুড়ো করে জসভিন্দর তাকে নিয়ে বাইরে বেরিয়ে পড়ে। এবারকার মতো সে কোনো মতে বেঁচে যায়। এদিকে দেখা যায় প্রীত আর বাণী একসঙ্গে যোগা ক্লাসে জয়েন করে আর তারা একসাথে ক্লাসও করতে থাকে আর তাদের দুজনের মধ্যে কথাবার্তাও হয়। একটা সময় দেখা যায় প্রীত আর বাণীর মধ্যে বেশ ভালো বন্ধুত্ব হয়ে যায়। তাই সেদিন বিকেল বেলাতেই তারা দুজন একসঙ্গে চলে আসে কফি শপে কফি খাওয়ার জন্য। তো সেখানে দুজনে কফি খেতে খেতে বেশ গল্প করতে থাকে। সেই সময় আবার বাণী কল দেয় জসভিন্দরকে আর তাকে পিক করতে বলে। তবে জসভিন্দর বাণীকে জানায় আমি একটু ব্যস্ত আছি, তো আমি আসতে পারবো না এখন। এই বলে সে প্রীতের কাছে আসতে চায়, কিন্তু জসভিন্দর তো আর জানতো না যে তারা দুজনে এক জায়গাতেই বসে আছে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে জসভিন্দর। এসেই তো দেখতে পায় তারা দুজন একই টেবিলের মধ্যে বসে গল্প করছে। এই ব্যাপারটাতে তো সে অনেক বড় মাপের একটা শক খেয়ে যায়। সে যে এবার কি করবে, কোন দিকে যাবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তার তো মাথাই খারাপ হয়ে গেছে যেতে দুজনকে এত আলাদা রাখার চেষ্টা করলো সে, আর শেষমেশ কিনা এই দুজন একই সাথে বসে এখন কফি খাচ্ছে। এরপরে সে কোনোভাবে নিজের হুডিটা মাথায় দেয় আর গিয়ে একজনের হেলমেট এনে মাথায় পরে আর চলে আসে সেই টেবিলে যেখানে প্রীত আর বাণী বসেছিল। তাকে এভাবে দেখে প্রীতের খুবই অদ্ভুত লাগে, তাই সে বারবার তাকে জিজ্ঞেস করতে থাকে কি ব্যাপার, তুমি এরকম হেলমেট পরে কেন আছো? জসভিন্দর বলে আর একটু ঝামেলা আছে তাই পরে আছি। কিন্তু প্রীত তাকে বারবার হেলমেটটা খুলতে বলে, কিন্তু জসভিন্দর কোনোভাবেই হেলমেট খুলতে চাইছিল না। এমনকি সে তো এভাবেই কফি খাচ্ছিল। তবে এভাবে সে বেশিক্ষণ টানতে পারে না। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে হেলমেটের মালিক আর হেলমেটটা খুলে নিতে চায় তার থেকে। আর তখনই তো তার সাথে খানিকটা হাতাপাই হয়ে যায় জসভিন্দরের। এই যাত্রায় সে কোনো মতে বেঁচে যায়। যাক, এর পরপরই জসভিন্দর সোজা চলে যায় বাড়িতে আর গিয়ে দেখতে পায় তার মা চলে এসেছে। বুঝুন কি যন্ত্রণা, বউ আর গার্লফ্রেন্ডকে সামলেই সে পারছিল না, তার উপর তার মা এসে হাজির। তখন জসভিন্দর জিজ্ঞেস করে কি ব্যাপার, তুমি আমাকে না বলে কেন চলে এসেছো মা? আমাকে একবার জানাতে পারতে। তখন তার মা জানায় তোর বউ প্রেগনেন্ট, এখন ওর পাশে কারো থাকাটা তো খুবই জরুরি, তাই না? আর এর জন্যই আমি চলে এসেছি। এখন থেকে আমি তোর বউয়ের সাথে সাথে থাকবো, তার সব ধরনের খেয়াল রাখবো। এই ব্যাপারটা অবশ্য জসভিন্দর ভালোভাবেই নেয়, কারণ তার মা তো ঠিক কথাই বলছে। যাক, এর পরপরই সে আবার চলে আসে প্রীতের বাড়িতে। মানে সে এরকম দৌড়াদৌড়ির মধ্যেই আছে, একবার এখানে তো ওখানে। এ করতে করতে তার অবস্থাই খারাপ হয়ে যাচ্ছিল। যাক, তো প্রীতের বাড়িতে আসার পর জসভিন্দর দেখতে পায় প্রীত তার ভাইয়ের সাথে কথা বলছে। সে তার ভাইকে বলতে থাকে আজকে যদি আমার মা বেঁচে থাকতো তাহলে কতই না ভালো হতো। সে এসে আমার দেখাশোনা করতে পারতো, আমার সাথে সাথে থাকতে পারতো। এই সময়টা মেয়েদের মায়ের খুব প্রয়োজন হয়।
আর আমার মা থাকলে আমার একদমই টেনশন করতে হতো না। এসব শুনে তখন জসভিন্দার বলে ওঠে, শোনো, তোমার মন খারাপ করতে হবে না, তোমার মা নেই তো কি হয়েছে, এসব নিয়ে কোনো চিন্তা করো না। দেখো, আমার মা মানেই তো তোমার মা, তাই তোমার মা না আসতে পারলেও আমার মা আসবে, সে তোমার পাশে থাকবে। এই কথাটা শুনে রান্ধাবা বলে, একদমই ভালো কথা বলেছো তুমি জসভিন্দার, তাহলে এক কাজ করো, তোমার মাকে এখানে নিয়ে আসো, টিকিট আমিই করিয়ে দিচ্ছি। এই ব্যাপারটাতে তো আরো বেশি ঝামেলায় পড়ে যায় জসভিন্দার, কারণ তার মা তো অলরেডি তার বাড়িতে এসে পড়েছে, তাহলে এখন সে কোথা থেকে আবার আর একটা মা জোগাড় করবে। প্রীতের বাড়ি থেকে বেরিয়ে এসে এরপর জসভিন্দার কল করে তার বন্ধুকে, আর তাকে একটা ভাড়ায় মা জোগাড় করে দিতে বলে, কারণ এছাড়া তো সে আর কোনো উপায় দেখছে না। আর তার বন্ধু তো তার জন্য সবকিছু করতে পারত। তাই দেখা যায় পরদিন সকালবেলাতেই সে ঠিকই একটা ভাড়া করা মা জোগাড় করে ফেলে, আর সেই মাকে নিয়েই চলে আসে জসভিন্দার প্রীতের বাড়িতে। তবে জসভিন্দার যে মাটা এনেছিল সে দেখতে ছিল অনেক ইয়াং, তাকে দেখে একদমই জসভিন্দারের মা বলে মনে হচ্ছিল না, বড়জোর তার বোন হতে পারে, কিন্তু তারপরেও তারা তাকে মা বলেই সম্বোধন করে। দেখা যায় এই মা আবার তাদের জন্য কিছু গিফটও এনেছিল। তো এখানে কোনো মতে সামলে জসভিন্দার সরাসরি চলে আসে তার বন্ধুর কাছে, আর তাকে আচ্ছা মতো মারধর করতে থাকে, আর বলতে থাকে, তোকে আমি বলেছিলাম মা দিতে, তুই কেন আমার বোনের মতো ইয়াং একজনকে পাঠিয়ে দিয়েছিস? এটা কোনো কাজ করলি তুই? সে দেখতে আমার মায়ের মতো কোন দিক থেকে বলতো? কোনো দিক থেকে তো তাকে আমার মা লাগে না, আর একটু হলেই তো ধরা খেয়ে যেতাম। তখন জসভিন্দারের বন্ধু তাকে জানায়, তুই একদম চিন্তা করিস না, যাকে আমি পাঠিয়েছি সে খুব ভালোভাবেই তোর মায়ের রোলটা প্লে করতে পারবে, কারণ সে আসলে একজন মডেল আর স্ট্রাগলিং আর্টিস্ট। তাই এগুলো নিয়ে তুই একদমই টেনশন করিস না, সবকিছু ম্যানেজ হয়ে যাবে। জসভিন্দার তখন একটু নিশ্চিন্ত হয়। দৃশ্য চলে যায় রাতের বেলা। দেখা যায় রান্ধাবার কেয়ারটেকার তাকে একটা ভিডিও এনে দেয়, আর সেখানেই দেখা যায় জসভিন্দার যাকে মা বলে এনে তাদের সঙ্গে পরিচয় করিয়েছিল এটা তো তারই ভিডিও। সে তো এখানে আইটেম সঙ্গে ডান্স করছে। এসব দেখেই তো তারা খুব ভালো করে বুঝে যায় যে এখানে কোনো একটা ঘাপলা তো অবশ্যই আছে। তাই পরদিন সকাল হতেই জসভিন্দারকে ডেকে পাঠানো হয়। জসভিন্দারও তো বেশ ভয়ে ভয়ে ছিল। এরপর তাকে জিজ্ঞেস করা হয়, তোমার মা কেন এরকম অশ্লীল কাজ করে? দেখো এগুলো কি করেছে, এগুলো করতে তোমার মাকে বারণ করে দিও, এসব আমাদের সাথে যায় না। জসভিন্দার কি বলবে বুঝতে পারে না। তখন সেখানে জসভিন্দারের সেই নকল মা জানায়, আমি আসলে জসভিন্দারের মা নই, আমাদের মধ্যে সম্পর্কটা এখন জসভিন্দারই ক্লিয়ার করে দিবে। কিন্তু জসভিন্দার কি ক্লিয়ার করবে? সে তো নিজে কিছুই বুঝতে পারছিল না। তারপর সে খানিকটা বুদ্ধি করে বলতে থাকে যে এটা আসলে আমার আন্টি হয়। আমার মা যখন মারা যায় তখন আমার বয়স খুব বেশি হয়নি, কিন্তু আমার আন্টিও তখন ইয়াং ছিল। তারপর ওনার কাছে গিয়ে আমি বলেছিলাম, আপনি আমার মা হবেন, আমাকে আপনি ছেলের মতো আদর করবেন। এই কথা শুনেই তার আমার উপর দয়া হয়, আর এরপরই সে আমার বাবাকে বিয়ে করে নিয়েছিল, আর এভাবেই সে আমার মা হয়েছে। আর এর কারণেই আমার মা এত ইয়াং। আর তার স্বপ্ন ছিল যে সে ডান্স করবে, এজন্যই বাবা তাকে আর বাধা দেয়নি, সে যা করতে চেয়েছে তাই করতে দিয়েছে। এই কাহিনীটা শুনে তো সবাই অবাক হয়ে যায়, আর সবার বেশ খারাপও লাগে এই গল্পটা শুনে। তাই তারা আর এটা নিয়ে সন্দেহ করে না। এভাবেই কেটে যায় আরো কয়েক মাস। জসভিন্দারও এই কয়েক মাসে কোনো মতে দুজনকে সামলায়, একবার এখানে তো একবার ওখানে। এইভাবে দৌড়াদৌড়ি করতে করতে সে রীতিমতো হাঁপিয়ে উঠেছিল। কিন্তু তারপরেও সে চেষ্টা করে যায় যে প্রীত বা বাণী দুজনের কেউই যেন একে অপরের সম্পর্কে জানতে না পারে। সে তো ভেবেছিল বাণী তার জীবন থেকে চলে গেছে, তাই তো সে প্রীতের সাথে লাইন মারার চেষ্টা করেছিল। কিন্তু বাণী যে হুট করে এভাবে চলে আসবে তা কে জানতো? আর তার উপর এরা দুজন যে একসাথে প্রেগনেন্ট হবে সেটাও তো সে বুঝতে পারেনি। তাই তার এখন এত জ্বালা হয়েছে। যাক, দেখতে দেখতে এরপর দুজনের ডেলিভারির টাইম চলে আসে। জসভিন্দার ভেবেছিল দুজনকে দু জায়গায় রাখবে, কিন্তু দেখা যায় দুজনকে আবার একই হাসপাতালে নিয়ে আসতে হয়, কারণ এখানেই তো তাদের দুজনেরই চেক আপ করানো হয়েছিল, আর সবসময় তারা এই ডাক্তারের আন্ডারেই ছিল, তাই তাদেরকে এখানেই নিয়ে আসা হয়। আর এর পরেই দেখা যায় তাদের দুজনেরই ফুটফুটে দুটো বাচ্চা হয়, আর জসভিন্দার হয়ে যায় জোড়া বাচ্চার বাবা, তাও আবার একটা বউয়ের আর আরেকটা গার্লফ্রেন্ডের। সে তো সবসময় চাইতো তার একটা বাচ্চা হবে, আর বাচ্চাকে নিয়েই সে হাজারো স্বপ্ন দেখত। কিন্তু তার যে জীবনে এভাবে বাচ্চা আসবে তা তো সে কখনো কল্পনাও করেনি, আর একসাথে দুইজনের বাবা হবে সেটাও সে ভাবতে পারেনি। আজ তো সে আরেকটু হলে ধরা পড়েই যেত, কিন্তু তাও এখানে সে সবকিছু খুব স্মার্টলি হ্যান্ডেল করার চেষ্টা করে।
না হলে তো ডাক্তার তাকে ফাঁসিয়েই দিত, কারণ ডাক্তার তার সব 2 নাম্বারই ধরে ফেলেছিল। কিন্তু ডাক্তারেরও তো তার বউ বাচ্চা বাদে এক নার্সের সাথে সম্পর্ক ছিল, পরকীয়ার সম্পর্ক। এসব আবার জ্যাজ জানতো, তাই সেও তাকে ব্ল্যাকমেইল করে কোনোভাবে সব সামলে নেয়। ডাক্তারও এরপরে আর কিছুই বলতে পারে না। যাক, বেশ ভালোভাবেই বাচ্চা দুটো দুনিয়াতে আসে। ভানির হয়েছিল মেয়ে বাবু আর প্রীতের হয়েছিল ছেলে বাবু। সবাই তো বেশ খুশি ছিল। যাক, এরপরই কেটে যায় একটা সপ্তাহ। এখন ছিল ভানি আর প্রীতের ডিসচার্জের সময়। দেখা যায় জাসভিন্দার বাণীকে নিয়ে বাড়ির দিকে রওনা দিচ্ছে। তার মা আর বাচ্চা আগেই পার্কিং লটে গিয়ে ওয়েট করছে তাদের জন্য, কিন্তু এর মধ্যেই তার মনে হয় সে কিছু ফাইলস রেখে এসেছে। তাই সে ভানিকে বলে, তুমি একটু কষ্ট করে লিফটে উঠো, আমি চলে আসছি। ভানিও তখন লিফটের দিকে এগোতে থাকে, আর লিফট খুলতেই আমরা দেখতে পাই সেখানে তো আগে থেকেই প্রীত তার ভাইদের সাথে ছিল। অর্থাৎ জাসভিন্দার হয়তো কোনো বাহানা করে প্রীতকে তার ভাইয়ের সাথে পাঠিয়েছে। যাক, প্রীত আর ভানি একে অপরকে দেখে খুবই খুশি হয়, আর বেশ অবাকও হয়, কারণ তারা কেউই তো জানতো না তারা একই হসপিটালে তাদের বাচ্চা ডেলিভারি করিয়েছে। তাই তারা এসেই একে অপরকে জড়িয়ে ধরে আর কংগ্রেচুলেশনস জানায়। তো এরপর প্রীত ভানির সাথে তার ভাইয়ের পরিচয় করিয়ে দেয়। তার ভাইও বেশ ভালোভাবেই তার সাথে পরিচিত হয়। এরপর ভানি প্রীতকে বলে, প্রীত, আমার হাজবেন্ড চলে আসবে, আমরা একটু ওয়েট করি, একসাথেই যাই তাহলে। প্রীত বলে, তাই নাকি? ঠিক আছে ঠিক আছে, কোনো সমস্যা নেই। এরপরই তারা ওয়েট করতে থাকে, আর ওদিকে জাসভিন্দার ফোনে কথা বলতে বলতে লিফটের দিকে আসতে থাকে। সে আর সেই কম্পাউন্ডার আর কি। তো কথা বলতে বলতে সে যেই না লিফটে ঢোকে, সে তো খেয়ালই করে না যেখানে ভানি আর প্রীত একসাথে আছে। কিন্তু কম্পাউন্ডার তো দেখেই তার চোখ ছানা বড়া। তবে এরপরই জাসভিন্দারের চোখ যখন ভানি আর প্রীত দুজনের দিকে পড়ে, তখন তো তার অবস্থা খারাপ হয়ে যায়। সে তো এবার সোজা বাঘের মুখে এসে পড়েছে। এবার সে কি করবে কিছুই বুঝে উঠতে পারে না, কারণ প্রীতের ভয়ঙ্কর ভাইও সেখানে দাঁড়িয়ে। এবার না জানি সে কি করবে। কিন্তু ভানি আর প্রীত তো কিছু জানে না, তাই ভানি প্রীতকে বলে, এই যে এটা আমার হাজবেন্ড। প্রীত অবাক হয়ে বলে, কি, এটা তোমার হাজবেন্ড? এটা তো আমার বাচ্চার বাবা। ভানি বলে, কি বলছো? ও আমার হাজবেন্ড, আমার বাচ্চার বাবা। এই নিয়ে তো দুজনের মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়ে যায়। এরপরই তারা বুঝতে পারে যে তাদের সাথে কি হয়েছে। তাই এবার তারা জাসভিন্দারের উপর খুব রেগে যায়। জাসভিন্দার তাদেরকে বোঝানোর অনেক চেষ্টা করে যে আসলে তার সাথে কি হয়েছে, কিন্তু তারা তো কেউ তার কথা শুনতে চায় না। সবাই তাকে চিটার মনে করে। আর এবার তো প্রীতের ভাইয়েরও মাথায় রক্ত চড়ে যায়। সে তো যে করেই হোক জাসভিন্দারকে আজ খুনই করে ফেলবে। তার বোনের সাথে চিটিং করা। জাসভিন্দার তাকে তার কথা শুনতে বলে, কিন্তু সে তো কোনো কথাই শোনে না। হুট করে গুলি করে দিলে গুলি গিয়ে লিফটের সুইচে লাগে, আর সাথে সাথে লাল বাতি জ্বলে ওঠে, আর লিফটও হুড়মুড় করে একটা জায়গায় গিয়ে আটকে যায়। সবাই তো তখন অস্থির হয়ে গিয়েছিল। আর এদিকে হসপিটালেও অ্যালার্ম বেজে ওঠে, আর সবাই তো তাড়াহুড়ো করে পালাতে থাকে। এর মধ্যেই লিফট কোনোভাবে খুললে জাসভিন্দার সেখান থেকে কোনো মতে বেরিয়ে আসে আর পালাতে শুরু করে এই সবার হাত থেকে। হসপিটালের সবাই যখন বাইরে বেরিয়ে যাচ্ছিল, তখন জাসভিন্দার দৌড়ে উপরের দিকে উঠতে থাকে। তার মাথায় যে কি চলছে সেটা তো সেই ভালো জানে। তো দৌড়াতে দৌড়াতে সে একটা সময় হসপিটালের ছাদে চলে আসে। সে তো বুঝতে পারছিল না সে এখন কি করবে, এখান থেকে লাফ দিবে না অন্য কোনো উপায় খুঁজবে। ঠিক তখনই তার ছোটবেলার কথা মনে হয়। ছোটবেলায় স্কুলে থাকতে একজন পিয়ন আঙ্কেল ছিল। একদিন কিছু ছেলে তাকে বুলি করছিল আর তাকে তাড়া করে বেড়াচ্ছিল। তখন সে ওই পিয়ন আঙ্কেলের কাছে এসে হাজির হয় আর তার কাছে সাজেশন চায় যে কি করা উচিত। তখন সেই পিয়ন আঙ্কেল তাকে বলেছিল, কোনো সময় ভয় পেয়ে দৌড়াবে না, ভয়কে জয় করতে শেখো, তাহলেই দেখবে সবকিছু ঠিক হয়ে গেছে। আর আজও সে সেটাই মনে করে যে না, এইভাবে ভয় পেলে আর হবে না, বিপদের মুখোমুখি হতে হবে। তো সে সেখানে দাঁড়িয়েছিল। এর মধ্যেই দেখা যায় প্রীতের ভাই আর প্রীতরা সবাই সেখানে এসে হাজির হয়। ভানিও তাদের সাথেই ছিল। প্রীতের ভাই এসেই জাসভিন্দারকে জিজ্ঞেস করে, কি রে, আমার বোনের সাথে চিটিং করা এত বড় সাহস? ভানি আর প্রীত এসেও তো তাকে একের পর এক কোশ্চেন করতে থাকে যে সে কেন তাদের সাথে চিটিং করলো। জাসভিন্দার বলে, আমার কথাটা তো এবার শোনো। একটা সময় সে চিৎকার করে ওঠে আর বলতে থাকে, ভানি, এই সবকিছুর জন্য তুমিই দায়ী। তুমিই তো আমাকে বলেছিলে মুভ অন করতে, তাই আমি মুভ অন করেছি, আর এখন তুমি এই কথা বলছো? ভানি বলে, তো এই কথাটা তুমি আমাকে আগে জানাতে পারতে। তখন প্রীত বলতে থাকে, তুমি আমাকে কেন বলনি যে তুমি বিবাহিত? জাসভিন্দার তাকে বোঝানোর চেষ্টা করে। সে বলতে থাকে, আরে এই ভানি আমাকে অনেক আগেই ছেড়ে গিয়েছে। জাজ আমাদেরকে 6 মাসের সময় দিয়েছিল, কিন্তু ভানি বলেছিল আমাকে মুভ অন করতে। আমাদের মধ্যে নাকি আর কোনো কিছু সম্ভব না, তাই তো আমি এখানে এসে
তোমাকে দেখেছি আর তোমার প্রেমে পড়ে গিয়েছি, আর আমি মুভ অনও করে নিয়েছি, কিন্তু আমি কি জানতাম যে সে প্রেগনেন্ট হয়ে ফিরে আসবে আর এত কিছু হবে। এইসব বলার পরও প্রীত বা বাণী কেউ তার কথা শুনতে চায় না। তাদের একটাই কথা যে জাসভিন্দার কেন তাদেরকে সত্য বলল না। সত্য বললে তো আর আজকে এত ঝামেলা হতো না। আর তখন প্রীতের ভাইও তাকে শাসাতে থাকে। এবার আর জাসভিন্দার চুপ থাকে না। সে এসে বলতে থাকে, দেখুন আমি মানছি আমি মিথ্যা বলেছি, মিথ্যা বলে নকল মা নিয়ে এসেছি, কিন্তু আপনি তো সেই নকল মায়েরই প্রেমে পড়ে গিয়েছেন। আপনার বয়স অনেক হতে চললো, অথচ এই বয়সে এসেও আপনি প্রেমে পড়ছেন। তাহলে আমার কি দোষ বলুন তো? আমার বয়সই বা কত হয়েছে? এরপর সে তার নকল মাকে বলতে থাকে, আর তুমি তো একটা গোল্ড ডিগার, যেই না স্বর্ণের আংটি দিল সেই তুমি এদের দলে চলে গেলে। তার নকল মা তখন বলতে থাকে, হ্যাঁ আমি স্বর্ণের আংটি নিয়েছি, স্বর্ণ আমার পছন্দ, কিন্তু যে আমাকে স্বর্ণ দিয়েছে তাকেও আমার পছন্দ। এই বলে সে প্রীতের ভাইকে জড়িয়ে ধরে, অর্থাৎ সে সত্যি সত্যি প্রীতের ভাইয়ের প্রেমে পড়েছে। যাক, এরপর জাসভিন্দার প্রীতের ভাইয়ের সাথে যে লোকটা সবসময় থাকে তার কাছে আসে, আর তাকে দেখিয়ে বলতে থাকে, এই যে এই লোকটাকেই দেখুন না, আপনাদের বাড়ির মেয়েদের সাথে সম্পর্কে আছে। কি সত্যি বলছি না? এসব শুনে তো প্রীতের ভাই অবাক হয়ে যায়, কারণ সে তো এটা চিন্তাও করতে পারেনি। তাই সে রেগে মেগে তাকে গুলি করতে যায়, কিন্তু সেই সময় সেই মেয়ের তার সামনে এসে দাঁড়ায় আর বলতে থাকে, প্লিজ ওকে মারবেন না, আমি ওর বাচ্চার মা হতে চলেছি। এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। প্রীতের ভাইও তখন আর কিছুই করতে পারে না। তারা এসব নিয়ে কথা বলছিল, ঠিক তখনই দেখা যায় সেখানে সেই ডক্টর গুলাটি এসে হাজির হয় তার নার্স গার্লফ্রেন্ডকে নিয়ে। তারা তো এখানে লুকিয়ে লুকিয়ে প্রেম করতে এসেছিল, কিন্তু এখানে যে এই সবাই থাকবে তা তো তারা জানতো না। জাসভিন্দার তো এবার তাকে দেখেও তার কাছে চলে যায় আর সবাইকে বলতে থাকে যে দেখুন বুড়ো বয়সে ওনার কি অবস্থা হয়েছে, বউ থাকতেও নার্সের সাথে পরকীয়ায় লিপ্ত হয়েছে, এর ব্যাপারে কি বলবেন? নার্স তখন বলে, হ্যাঁ আর আমি তো তার বাচ্চার মাও হতে চলেছি, আর আমার তো ট্রিপলেটস হবে। এই কথা শুনে তো সবাই অবাক হয়ে যায়। ডাক্তার আর কি বলবে, সে তো লজ্জায় কিছু বলতেই পারে না। এরপর জাসভিন্দার সবাইকে বলতে থাকে, দেখেছো তোমাদের সবার মধ্যেই ঘাপলা আছে, অথচ আমার কথাটা তোমরা কেউ বোঝারই চেষ্টা করলে না। আমি তো অনেকবার সত্যি বলতেও গিয়েছি, কিন্তু এই প্রীতের ভাইয়ের যন্ত্রণায় বলতে পারিনি। এখন আমার আর কোনো উপায় নেই, আমাকে মরতেই হবে, কারণ মরা ছাড়া যে আমার কাছে আর কোনো উপায় বাকি নেই। এই বলেই সে রেলিং এর উপর উঠে যায় আর সেখান থেকে ঝাঁপ দেওয়ার চিন্তা করে। এটা দেখেই তো প্রীত আর বাণী দ্রুত তাকে গিয়ে থামানোর চেষ্টা করতে থাকে আর তাকে বলতে থাকে সেখান থেকে নেমে আসতে। এভাবে সে তার জীবন কেন দিয়ে দিবে, এটা মোটেও ঠিক না। কিন্তু জাসভিন্দার তো তার কোনো কথাই শুনতে রাজি হয় না। সে আসলে সেখান থেকে লাভ দিতে চাচ্ছিল না, তাদের সবাইকে ভয় দেখাতে চাচ্ছিল যাতে করে তারা তাকে বাঁচিয়ে নেয় আর তার অবস্থাটা বুঝতে পারে। কিন্তু এদিকে দেখা যায় প্রীত আর বাণী তো একে অপরের সাথেই ঝামেলা বাঁধিয়ে দেয়। প্রীত বলতে থাকে, আমার একে লাগবে না বাবা, তোমার হাজবেন্ড তুমি রেখে দাও। কিন্তু বাণী বলে, আমিও একে চাই না, তুমি তো তার সাথে প্রেম করেছো, তুমি তাকে রেখে দাও। এই নিয়ে তাদের মধ্যে ঝামেলা চলতে থাকে। তখনই এবার জাসভিন্দার এক ফাঁকে সেই কম্পাউন্ডারকে ডেকে নেয় আর জিজ্ঞেস করে, এরা আমাকে নিয়ে কি বলছে? কম্পাউন্ডার বলে, কি জানি, বুঝতে পারছি না, কে তোমাকে রাখবে সেটা নিয়েই কথা হচ্ছে হয়তো। কিন্তু ওদিকে দেখা যায় প্রীত আর বাণী দুজনেই ঠিক করে ফেলে যে তারা কেউই জাসভিন্দারের সাথে থাকবে না। তখনই প্রীতের ভাই জাসভিন্দারকে ডাকলে জাসভিন্দার বলতে থাকে, কি আমাকে ডেকেছেন? প্রীতের ভাই বলে, হ্যাঁ এই দুজন সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। এরপরই প্রীত আর বাণী গিয়ে জাসভিন্দারকে জানিয়ে দেয় যে তারা কেউই তার মতো চিটারের সাথে থাকবে না। জাসভিন্দার বলে, কি তোমাদের মধ্যে একজন তো আসো, একজন তো আমার সাথে থাকো, দুজনই আমাকে ছেড়ে গেলে আমি কিভাবে থাকবো? কিন্তু তারা কেউই তো আর জাসভিন্দারের সাথে থাকতে চায় না। কিন্তু জাসভিন্দার জোর করতে থাকলে প্রীতের ভাই এসে রেগে মেগে বলতে থাকে, সিদ্ধান্ত নেওয়া হয়ে গেছে। এই বলেই সে আকাশে গুলি ছোড়ে আর সাথে সাথে সেখানে থাকা কিছু পাখি এই গুলির শব্দে উঠতে শুরু করে আর জাসভিন্দারের আশপাশ দিয়ে ঘুরতে থাকে। এতেই জাসভিন্দারের ব্যালেন্স হারিয়ে সে সাথে সাথে নিচে পড়ে যায়। সবাই তো ভীষণ ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু দেখা যায় নিচে একটা বাচ্চাদের খেলার জিনিস থাকায় জাসভিন্দার সেখানে গিয়ে পড়ে আর জানে বেঁচে যায়। তখন সে ভগবানের কাছে অনেক অনেক শুকরিয়া আদায় করে তাকে জীবন দান করার জন্য, নাহলে আজ তো সে মরেই যেত। তো এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় জাসভিন্দার তার দুই বাচ্চাকে বিদেশে রেখে আবারও দেশে ফিরে আসে, কিন্তু তার মোটেও ভালো লাগছিল না,
কারণ সে একসাথে সবই হারিয়েছে। তখন তার বন্ধু তাকে বলতে থাকে, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। জাসভিন্দার তাও মন খারাপ করে বসে থাকে। ঠিক তখনই দেখা যায় একটা মেয়ে এসে জাসভিন্দারকে ডাকে। জাসভিন্দার তো প্রথমে তাকে চিনতেই পারে না। তখন দিয়া তাকে মনে করিয়ে দেয় সে তার ক্লাসমেট, স্কুলে থাকতে সে তাকে পছন্দ করত। জাসভিন্দারও তখন তাকে চিনতে পারে। এরপরই তারা একে অপরকে জড়িয়ে ধরে। জাসভিন্দার তো অনেক খুশি হয়ে গিয়েছিল যে এখন তার জীবনে আরেকজন চলে এসেছে। কিন্তু একটু পরই দেখা যায় দিয়া একটা ছেলেকে ডেকে নেয় আর জাসভিন্দারকে বলে, এটা আমার ফিয়ন্সে, আমাদের বিয়েতে অবশ্যই আসবে। কিন্তু এই কথা শুনেই তো জাসভিন্দারের মুখটা ফ্যাকাশে হয়ে যায়, কারণ সে তো কত স্বপ্ন দেখেছিল আবারও হয়তো তার জীবনটা রঙিন হয়ে যাবে। কিন্তু দিয়ার বিয়ে হবে শুনে তার মনটাই ভেঙে যায়। কিন্তু একটু পরই দিয়া এসে হাসতে হাসতে বলতে থাকে, আরে আমি তো মজা করছিলাম, ও আমার ফ্রেন্ড, ইনফ্যাক্ট ও আমার ভাইয়ের মতো। এই কথা শুনে জাসভিন্দারও স্বস্তি পায়। বোঝাই যায় দিয়াও তাকে পছন্দ করে। তো এত বছর পর একে অপরকে পেয়ে তারা খুব খুশি ছিল। আর দুজনেই যেহেতু ইন্টারেস্টেড ছিল একে অপরের প্রতি, তাই তারা এবার নতুন করে সম্পর্কে জড়িয়ে যায়। জাসভিন্দার এরপর দিয়ার সাথে ডেটে বেরিয়ে যাচ্ছিল আর সে তাকে বলেছিল সে পুরোপুরি সিঙ্গেল। কিন্তু তখন তার বন্ধু তাকে বলতে থাকে, আরে সত্যিটা তো বল যে তোর 2টা বাচ্চাও রয়েছে। কিন্তু জাসভিন্দার তার কোনো কথাই শোনে না। আবারও সে সেই মিথ্যা দিয়েই সম্পর্ক শুরু করে। আসলে জাসভিন্দার কখনোই ঠিক হওয়ার নয়, এভাবেই হয়তো তার জীবন চলবে। আর এই দৃশ্যের সাথে সাথে এই গল্পটাও এখানেই শেষ হয়ে যায়। তবে জাসভিন্দারের মতো আবার আপনারা করতে যাবেন না, তাহলে কিন্তু অবস্থা খারাপ হবে। যাক, এই তো ছিল আজকের গল্প। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকু ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।